নমস্কার বন্ধুরা। আহ, আজকে আমরা গল্প বিষয়ের পক্ষ থেকে দ্বিতীয় দিনে এসেছি লাইভে। আমাদের কলকাতা বইমেলায় যেসব নতুন বইগুলি বেরিয়েছে সেগুলি সম্পর্কে কিছু আইডিয়া দিতে আপনাদের। আজকে আমাদের সাথে আছেন লেখক অঙ্কিতা, রুদ্রদেব বর্মন, রাকেশ রাকেশ দাস, হুম। এবং আরেকজন জয়েন করছেন সৃজিত। তো আমরা আমি রাকেশকে একটু রিকোয়েস্ট করব আমাদের লেখকদের সম্পর্কে একটু দু চার কথা বলার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে আমরা শুরু করি আলোচনাটা। তো আমার মনে হয় রুদ্রদেব বাবুকে দিয়ে শুরু করাটাই ভালো হবে। আহ, তো রুদ্রদেব বাবুর অলরেডি আমাদের উনি সবাই জানে যে উনি ফিলিপ কে ডিকের ছোট গল্পগুলোর একটা অনুবাদ বা বঙ্গীয়করণের ওপর একটা উনি সিরিজ করছেন। তো সেটা দুটো সংখ্যা আগেই প্রকাশিত হয়ে গেছে, এইটা তৃতীয় সংখ্যা প্রকাশিত হতে চলেছে এই বই মেলায়, ফিলিপ কে ডিকের দুনিয়া। আর আরো একটা বই আছে ফারগ্রাস বিনের অনুবাদ, সেটা সায়েন্স ফিকশন এবং ডিটেকটিভের একটা সংমিশ্রণ ছিল, ডিটেকটিভ গল্পের। এবং আর্থার সি ক্লার্কের প্রথম খণ্ডটি, অনুবাদের প্রথম খণ্ডটিতেও রুদ্রবাবুর অনুবাদ গল্প আছে। তো রুদ্রবাবু, আপনি যদি একটু এই বইটা ফিলিপ কে ডিকের যে সিরিজটা আছে এটা সম্পর্কে একটু বলেন। তার সাথে আমি একটু একটা প্রশ্ন অ্যাড করছি যে এই ফিলিপ কে ডিকের যে সিরিজটা আছে এটা আমরা সবাই জানি যে এটা একেবারে আক্ষরিক অনুবাদ নয়, বা এমনি অনুবাদ বলে বলা যায় না, এটা অনেকটা বঙ্গীয়করণ। মানে আপনি ঘটনাগুলোকে একটু আমাদের এখানকার ঘটনা বা বাংলার ঘটনা, ভারতের ঘটনা এরকম টাইপের একটুখানি চেঞ্জ করেছেন, চরিত্রগুলোকে একটু নাম টাম পাল্টে বা জায়গাগুলোর লোকেশন পাল্টে আপনি অনেকটা এটাকে বঙ্গীয়করণ করেছেন আর কি, যেটা বলা যায়। তো এই সূত্রে আপনি যদি পুরো সিরিজটা সম্বন্ধে বলেন, কিভাবে আপনি গল্প চয়ন করছেন আর কেন এই বঙ্গীয়করণের প্রয়োজনীয়তাটা আপনি অনুভব করলেন, যদি এই সম্পর্কে দু কথা বলেন ভালো হয়। রাকেশ, প্রথমে আমি বলে নিই, যেটা বললেন বঙ্গীয়করণ, সেটা আছে, তার কারণটা আমি বলছি একটু পরে। তবে প্রাথমিকভাবে প্রথম খণ্ডের সবগুলোই ছিল ওইভাবে ট্রান্সলিটারেশন, বঙ্গীয়করণ করে। দ্বিতীয় খণ্ডে যখন হলো তখন একটা দুটো ছাড়া বাকি সব প্রপার অনুবাদ যাকে বলা হয় সেটাই। এন্ড এই তৃতীয়টা যেটা আসছে, তৃতীয় খণ্ড, এটাও সম্পূর্ণ অনুবাদ, এর মধ্যেও কোনো বঙ্গীয়করণ নেই, না, পুরোটাই অনুবাদ। মানে যেভাবে পিকেডি লিখেছেন ঠিক তার বাংলা রূপান্তর। প্রথম খণ্ডে যখন প্রথমবার করি, তার আগে অ্যাকচুয়ালি শুরুতে হেমেন্দ্র কুমার, অদৃশ বর্ধন এরা ছোট থেকে পড়ে ব্যাপারটা আমার ভেতরে এতটা ইনবিল্ট হয়েছিল, যখন আমি শুরু করি তখন প্রথমেই আমাকে ভাবতে হয়নি, মানে আমি ওই রকমই করবো, যেন ওটাই করা উচিত, দ্যাটস দ্য অল, ওইভাবেই শুরু করেছিলাম। তারপরে দীপবাবুর সঙ্গে আলোচনায়, আজকের লাইভে দীপবাবু নেই, বললেন সেই সময় থেকে আজকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো ওনাদের সময় যে কারণে ওনারা এটা করতেন সেটা আজকে আর প্রয়োজন নেই। তো এন্ড আজকের পাঠকও কতটা বঙ্গীয়করণকে পছন্দ করবে এটা ঠিক বোঝা যাচ্ছিল না। তো যার জন্য যে মেথডটা নিয়েছিলাম সেই মেথডটা থেকে সরে আসি। এন্ড দ্বিতীয় খণ্ডে একটা দুটো বাদ দিয়ে বাকি সবগুলোই ছিল অনুবাদ। তৃতীয় খণ্ডের 100% সম্পূর্ণ অনুবাদ, বঙ্গীয়করণ করা নেই। এন্ড করতে গিয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস জাস্ট, আমি জানি না হেমেন্দ্র কুমার রায় বা অদৃশ বর্ধন বা যারা আমার আগে বহু আরো অনেকেই এরকম, অনেকে যারা করেছেন, যারা পপুলার হয়েছেন এরকম করে, আমি বুঝেছি একটা গল্পকে অনুবাদ আর বঙ্গীয়করণের তফাৎ হচ্ছে অ্যাটলিস্ট 3 টাইমস এক্সট্রা ওয়ার্ক। মানে বাড়তি আপনাকে খাটতে হবে, সময় দিতে হবে। তো তারা শ্রদ্ধেয়, তাদের কিভাবে করেছেন ওনারাই জানেন, অসম্ভব পরিশ্রম করতে হয়। সেই তুলনায় অনুবাদ আমার মনে হয়েছে, আমি জানি না বাকিরা, এখানে অনুবাদ হিসেবে আপনি নিজে আছেন, সৃজিত, অঙ্কিতা, এরা তো সেই অর্থে মৌলিক লেখেন, অনুবাদ করেন না।
তো আপনারা হয়তো বুঝতে পারবেন, আপনি হয়তো বুঝতে পারবেন যে তুলনামূলকভাবে আমি মনে করি যে অনুবাদ করা অনেক সহজ বঙ্গীয়করণের তুলনায়। হ্যাঁ, আমি একটুখানি একটা মনে পড়লো, আমি খুব সম্ভবত গল্পের নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যেখানে আপনি উত্তরবঙ্গের একটি রাজনৈতিক পরিস্থিতির সাথে ফিলিপ কে ডিকের একটি মানে যুদ্ধের একটা ঘটনা ছিল, সেটা আপনি ওই অনেকটা নর্থ বেঙ্গলের একটা খুব উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সাথে মিলিয়ে দিয়েছিলেন। এই জিনিসটা মানে মাউন্টিংটাকে খুবই অসাধারণ লেগেছিল আমাদের, যখন এটা খুব সম্ভবত কল্পবিশ্বের ম্যাগাজিনে বেরিয়েছিল আর কি। তো তখন পড়ার পর এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল আর কি। এই ধরনের মানে আপনাকে একটা কিছু এমন একটা পরিস্থিতি বা কিছু একটা খুঁজে বার করতে হবে যেটা এখানকার লোকেও কানেক্ট করতে পারে, এবং সেইটা যে খাপে খাপ সবসময় হবে কি না হবে সেটা পুরোপুরি আপনার উপর, অনুবাদকের উপর নির্ভর করছে। তো এই একটা এক্সট্রা এফোর্ট যেটা, সেটা অবশ্যই কি বলে মানে লাগছে আর কি সেক্ষেত্রে, বঙ্গীয়করণের ক্ষেত্রে আমার যেমন মনে হয়। হ্যাঁ, দা স্কাল করতে গিয়েও খুলি যেটা খুলিতে হ্যাঁ, স্কাল, হিস্টোরিকের যে ব্যাপারটা, সেটাকে ভারতীয়করণ করার জন্য তিব্বত এবং বৌদ্ধ ধর্মের উপর প্রচুর বইপত্র জোগাড় করে সেই পড়াশুনো, সেই হিসেবে সেটাকে কিভাবে ম্যাচ করা যায়, এন্ড তাতে পিকেডি ওই অক্টোবর মাসের দিন নিয়ে একটা রিডল বলতে পারেন, রিডল রেখেছিলেন। সেটাকে আমাদের দেশের সঙ্গে খাপ খাইয়ে এটা আনার জন্য অসম্ভব পরিশ্রম করতে হয়, যার জন্য আমি নিজেও আর বঙ্গীয়করণের দিকে যাই না। ইট ইজ অলমোস্ট লাইক অ্যান অ্যাডাপ্টেশন। আমি বলবো বঙ্গীয়করণ করলে অনেক সুন্দর পড়তে লাগে, অনেক বেশি, মানে যেন মনে হয় আমাদেরই ঘরের কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা তো একদমই ঠিক। সেটা হচ্ছে আমরা যেভাবে কথা বলছি বা ভাবছি সেইভাবে লেখা যায়। বই যে বেরিয়ে গেছে হয়ে গেছে, কিন্তু আপনি অন্তত বঙ্গীয়করণ করা একেবারে ছেড়ে দেবেন না। মনে রাখবো, মনে রাখবো। আমার আরেকটা প্রশ্ন আছে, রুদ্রবাবুকে কোশ্চেন করবো। হ্যাঁ, আপনি এই তৃতীয় খণ্ডে একটা বড় চ্যাপ্টার রেখেছেন যে আমরা কেন ফিলিপ কে ডিক পড়বো। তো আমার মনে হয় পাঠকদের আপনি যদি দু চার কথায় বলেন এটা, তো পাঠকদের হয়তো মানে আরো বেশি ইন্টারেস্ট পাবে বইটা হাতে নিয়ে দেখতে। ফিলিপ কে ডিক কেন পড়বো, এটা আমি ঠিক এই তৃতীয় খণ্ডের জন্য শুরু করিনি, এমনি লিখতে শুরু করেছিলাম। তারপরে মনে হলো একবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক, দেখা যাক যদি এটা যায় তো যাবে। প্রাথমিকভাবে যদি প্রশ্নটা এইভাবে আসে, কেউ যদি জিজ্ঞেস করে যে সত্যি কল্পবিজ্ঞান সাহিত্যে বা সায়েন্স ফিকশনে লেখক লেখিকার তো অভাব নেই, আমি পিকেডি কেন পড়বো। পিকেডি জুলে ভার্নের মতো যে সাবমেরিন বলুন বা 80 দিনে ভূপ্রদক্ষিণ যেটা 80 days বলুন, এই ধরনের এমন কিছু ভবিষ্যতের টেকনোলজিকে প্রেডিক্ট করেননি। আছে কিছু, দ্য গান গল্পে এআই এর ইন্ট্রোডাকশন উনি 1953 কিংবা 54-এ, তখনও এআই ওয়ার্ড দুটো কয়েনেজ হয়নি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার আগেই তিনি ওনার গল্পে ব্যবহার করেছেন। এরকম আছে বেশ কিছু, কিন্তু সেই অর্থে ওনাকে কল্পবিজ্ঞান সাহিত্যে ফিউচার টেকনোলজির প্রেডিক্ট করার ব্যাপারে কেউ বলবেন না উনি একজন অগ্রণী সাহিত্যিক ছিলেন। কিন্তু যদি আমরা দেখি যে বিজ্ঞানের অগ্রগতি ভবিষ্যতে কি হবে এবং হলে এই মানব সভ্যতার উপর তার যে প্রভাবটা পড়বে, সেই প্রভাবটাকে নিয়ে উনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কখনো, যেমন এই তৃতীয় খণ্ডে একটা গল্প আছে সেলফ স্পিচ, যেখানে উনি দেখাচ্ছেন
আজকে আমরা যে দেখি মানে ইভেন মানে গুগল খুলে যদি কিছু আলোচনা করে, অনেকে বলে, ফেসবুকে আমি পড়েছি যে অ্যাডটা চলে এলো। এছাড়াও যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে পণ্য সামগ্রী, এই একে তো আমাদের ভোগবাড়ি সমাজে রয়েছি, আমাদের যেভাবে দেখানো হয়, যেভাবে একটা প্রেসার ক্রিয়েট হয়, মানসিক প্রেসার, কেউ এসে বলে না যেটা আপনাকে কিনতেই হবে, কিন্তু চারদিক থেকে সেটাকে বলে প্রোপাগান্ডা সর্ট অফ থিং যেভাবে করে আমাদের উপর একটা প্রেসার, ইন্টারনাল প্রেসার ক্রিয়েট করা হয়, যে আমরা তখন বাধ্য হয়ে হয়তো ওটা কিনে ফেলি। এই যে প্রসেসটা, এটা উনি যখন সেলস পিচ লিখছেন তখন এই ধরনের কোনো ব্যাপার তখনও ইভেন আমেরিকান সোসাইটিতেও শুরু হয়নি, আমাদের দেশ তো দূরের কথা, ওই 1950-তে। কিন্তু উনি প্রেডিক্ট করেছেন যে কিভাবে ওগুলো করা হচ্ছে সেটা নয়, তার টেকনোলজিটা নয়, হলে মানুষের উপর তার কিভাবে তার প্রভাব পড়ছে। এই যে ব্যাপারগুলো, যে হিউম্যান অ্যাঙ্গেলগুলো, মানব সভ্যতার উপর যুদ্ধের প্রভাব, মানব সভ্যতার উপর বিজ্ঞানের প্রভাব, ভালো খারাপ দুটো দিকই, এই জিনিসটা খুব কম কল্পবিজ্ঞান সাহিত্যেই পাওয়া যায়। তো যেটাকে আমরা বলি গোল্ডেন পিরিয়ড অফ সায়েন্স ফিকশন, স্বর্ণযুগ, কল্পবিজ্ঞানের স্বর্ণযুগ, 1950, 1960 ওই পিরিয়ডে প্রচুর দিকপাল লেখক তখন সায়েন্স ফিকশন লিখেছেন, তার আগেও লিখেছেন, এবং তাদের প্রত্যেকের বিভিন্ন প্রেডিকশন আজকের দিনে এক এক করে দেখা গেছে যে সেগুলো সত্যি হয়েছে। কিন্তু মানব সমাজের উপর যে তার প্রতিক্রিয়া, সেটাও যে কিভাবে বাস্তবে দেখা যাচ্ছে, আজকে আমরা দেখছি, ভবিষ্যতের জন্য যেগুলো পড়ে রয়েছে সেগুলো দেখা যাবে, সেটা পিকেডি না পড়লে জানা যাবে। এই মানবিক দিকটার জন্যই বিজ্ঞান এবং মানব সমাজের যে ইন্টারাকশন, তার যে মিথস্ক্রিয়া, সেটা বোঝার জন্য যারা সায়েন্স ফিকশন পড়ছেন তাদের পিকেডি পড়া অত্যন্ত জরুরি। এটা আমার মনে হয়েছে পিকেডি কে পড়ে। আর সেই জন্যই আমি আরো একটু ডিটেলসে একটু উদাহরণ দিয়ে, ওই লেখাটাতে রয়েছে, লেখার সময় যেভাবে লেখা যায় চিন্তা করে করে, বলার সময় তো ঠিক ওইভাবে এক এক করে মনে পড়ে না উদাহরণগুলো, তো যার জন্য আমি মনে করি মানব সভ্যতার উপর লেখাটা তো খুবই সুন্দর হয়েছে। মানব সভ্যতার উপর যে বিজ্ঞানের প্রভাব, সেটা যেভাবে উনি প্রেডিক্ট করেছেন, যেভাবে উনি লিখে গেছেন, সেটা জানার জন্য এন্ড বোঝার জন্য, আজকের বিজ্ঞানের অগ্রগতিকে বোঝার জন্য, আমাদের উপর তার কি প্রভাব পড়বে সেটা বোঝার জন্য পিকেডি কে পড়াটা জরুরি। আচ্ছা, পুরো প্রবন্ধটা তো অবশ্যই যারা পিকেডি 3 পড়বেন অবশ্যই পড়বেন, অবশ্যই খুবই সুন্দর লিখেছেন। এরপর আমরা অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতার একটা ছোট, রাকেশ কি কিছু? আমি রুদ্রবাবুকে একটা ছোট প্রশ্ন করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ইয়েস। হ্যাঁ, তো এইখানে আমি একটু আমার এই সূচিপত্র দেখে আমার যা মনে হচ্ছে আর কি, যতদূর সম্ভব এখানে ওই যে গল্পগুলো আছে, সেলস স্পিচ, মিস্টার স্পেসশিপ, টনি অ্যান্ড দ্য বিটলস, গোল্ডেন ম্যান, অ্যাডজাস্টমেন্ট টিম, আর হচ্ছে বিয়ন্ড দ্য ডোর, এই গল্পগুলোই মোটামুটি অনুবাদে আসে আর কি আমার যেমন, মানে আপনার কিছু কিছু গল্প বাংলায় হয়েছে। আচ্ছা, যাই হোক, মানে এখানে অনেক ক্ষেত্রেই যেমন আপনি যেটা বলছিলেন, যেমন খুব সম্ভবত ওই সেলস স্পিচ যেটা হচ্ছে, যেমন যখন আমার কনজিউমারিজমের জগতে যখন প্রোডাক্টটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা প্রোডাক্টকে নিয়ন্ত্রণ করছি না, প্রোডাক্টই আমাকে নিয়ন্ত্রণ করছে, যে জিনিসটা হয়ে উঠেছে আজকাল, এই ব্যাপারটা যেটা আছে। তারপর এরকম কিছু কিছু ব্যাপার আছে। তো এখানে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট টিম বা অ্যাডজাস্টমেন্ট ব্যুরো বলে যে সিনেমাটা হয়েছে, এইটা একটা খুব একটা ইম্পর্টেন্ট, মানে একটা দারুণ, মানে কি বলে, গ্রাউন্ড ব্রেকিং স্টোরি বলে আমার মনে হয়। যেখানে মানে স্পয়লার না দিয়েও বলা যায় যে এক ধরনের টিম আছে যারা আপনার ইভেন্ট গুলোকে অ্যাডজাস্ট করছে আর কি। দে আর ট্রাইং টু ফোর্স এ পার্টিকুলার ফিউচার। পিকেডির কভার উন্মোচিত হচ্ছে।
পিকেডির কভারটা এটা আগেই তাসের আমরা দিয়েছিলাম ফেসবুকে। হ্যাঁ, হ্যাঁ, এটা করেছেন এটা আমাদের কভার খুব সম্ভবত শিল্পী পৌশালী পাল। পৌশালী। হুম। হুম, পৌশালী করেছেন, খুবই সুন্দর কৌশালী cover আবার হয়েছে কি এবারে। সব বড় সড়ো রাখছে, দ্য ম্যান ইন দ্য হাই ক্যাসেলের অনুবাদ চাই। এটা পাঠক মহল থেকে দাবি আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো আমি। আচ্ছা, রাকেশের প্রশ্ন এটা একটা তাসের কভারটা আমার সত্যি যেটা প্রশ্ন ছিল যে তাসের এত তাসের সুন্দর মতন একটা cover। ব্যাপার আসছে আর কি। ব্যাপারটা নিয়ে আমার কিছু বলা সাজে কিনা জানি না, কৌশালী শুনছেও। এই সিরিজটা যেটা নাম ফিলিপ কে ডিকের আশ্চর্য দুনিয়া, এই আশ্চর্য দুনিয়ার যে আমরা যখন তাস খেলি আমাদের হাতে নিজের হাতে যে তাসটা থাকে সেই তাসগুলো আমরা দেখতে পাই, আর আমরা প্রেডিক্ট করি আমার অপোনেন্টের হাতে কি কি তাস আছে। এন্ড এই প্রেডিকশনটা যতটা সঠিক হবে তত আমার জেতার সুযোগ বাড়বে। তো আর যে জিতবে সেই রাজা। ফিলিপ কে ডিক যে প্রেডিকশন গুলো করেছেন মানব সমাজের উপর, মানব সমাজ আর বিজ্ঞানের মিথস্ক্রিয়ার, তার আশ্চর্য দুনিয়ার প্রত্যেকটা গল্পে তিনি সত্যিই যেন তাসের রাজা। এই ব্যাপারটা এই কৌশালীর এই প্রচ্ছদটা এটাতে সুন্দরভাবে উঠে এসেছে। দারুণ তো আইডিয়াটা তাহলে। হ্যাঁ, আমি জানি না কৌশালী কিভাবে করেছে, আমি এটা ভাবছি। সেটা আমার মনে হয় পাঠকরা নিজেরা নিজের মতন করে ভেবে নিলে সেটা আরো ভালো হয়। যে কোনো শিল্পেই তাই, শিল্পী এঁকেছে আমি সবাই আরেকজন আরেক রকম ভাববে। রাকেশ, আপনি একটা প্রশ্ন করছিলেন কিছু। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নেহাতি মানে লাইক এ ফ্যান, আমরা সবাই পিকেটির ফ্যান। একটা সময় ওই অ্যাডজাস্টমেন্ট বিউরো বলে একটা সিনেমা বেরিয়েছিল, সেইটা মেন গল্পটা ছিল অ্যাডজাস্টমেন্ট টিম, যেটা আপনার এই বইটাতে রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এইখানে আমার যে মনে হয় গল্পটা নিয়ে আমি কিছু আলোচনা চাইছি না, কিন্তু আমার মনে হয় এইটা মানে এই ধরনের কিছু গল্পতে অনেক টেকনিক্যাল টার্ম যেটা হয়তো ইংরেজিতে বললে আমরা খুব চট করে বুঝে যাই, কিন্তু বাংলায় অনুবাদ করতে গেলে বেশ সমস্যায় পড়তে হয়। আপনি কি এরকম কোনো সমস্যায় পড়েছেন এই পুরো বইটা বা এই পুরো সিরিজটা বলতে, এই নট অনলি দিস বই, মানে আগের সিরিজ, এই সিরিজের অন্যান্য বইতে? হ্যাঁ, তো কিরকম ভাবে আপনি সলভ করেন এই প্রবলেম গুলো? কখনো হয়, কখনো সলভ হয় না, সত্যি কথা সেটাই। সেলস স্পিচ আমি সলভ করতে পারিনি। কোনো এমন একটা বাংলা শব্দ পেলাম না যেটা দিয়ে আমি সেলস স্পিচকে রিপ্রেজেন্ট করাতে পারবো, যেটা যে নামটা পড়লে পাঠক সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে কি বলা হচ্ছে। অনেক রকম তার পরিভাষা রয়েছে বাংলায়, ছোট বড় বিভিন্ন পরিভাষা রয়েছে। আমি সেটা ঠিক করলাম না, পিকেডি যা রেখেছেন সেটাই থাক, অন্য কিছু করা সম্ভব নয়। তো যেখানে যেখানে বাংলা একটা এমন নাম পাওয়া গেছে যে গল্পের সুরটা ধরে রাখতে পারবে, সেখানে আমি বাংলা করি। আর যেখানে সম্ভব হয় না বাংলার গল্পের সুরটা বাংলায় ধরে রাখার, সেখানে যেমন চেয়ারকে কেদারা বললে, আমি জানি না আজকের দিনে আমি কেদারায় বসলাম শব্দটা কানে প্রত্যেকেরই লাগবে হয়তো, তো সেই রকম মিস্টার স্পেসিফিক কিংবা সেলস স্পিচ এগুলোর বাংলা করে দিলে সুরটা পাওয়া যেত না, যার জন্য আমি সলভ করার চেষ্টা করেও যখন দেখেছি জিনিসটা খুব একটা ভালো হবে না, ছেড়ে দিয়েছি। আর অ্যাডজাস্টমেন্ট টিম গল্পটা বা সিনেমাটা তো গল্পের থেকে অনেক দূরে সরে গেছিল। এই আলোচনা রাজনৈতিক আলোচনার স্টেজ নয়, যার জন্য খুব বেশি বলতে চাইও না এই মুহূর্তে। বাট আজকের দিনে আমাদের প্রতিবেশী দেশ বলুন বা ধরুন দূরের এই মুহূর্তে সাউথ আমেরিকায় যা হচ্ছে, যেভাবে চলছে, মানুষ যা ভাবছে, আর একদল লোক বা
কেউ যেন কোথাও আছে, যেমন আমাদের ইয়েতে, আমাদের সংস্কৃতিতে বলে বিধাতা। তো বিধাতার যদি মানব রিপ্রেজেন্টেটিভ থাকতো, প্রতিনিধি, তাহলে সম্ভবত তাদেরকে অ্যাডজাস্টমেন্ট টিম বলা হতো, যারা এই পৃথিবীর বিভিন্ন ঘটনার সমন্বয় সাধক করবে হবে। পিকেডি খারাপ দিকটা দেখাননি এই গল্পে খুব একটা। যারা অ্যাডজাস্ট করছে বা যারা সমন্বয় করছে, তারা যে সমাজের ক্ষতিকর কিছু করতে চাইছে সেরকম কিছু উনি ইঙ্গিত রাখেননি। কিন্তু এই ইঙ্গিতটা রেখেছেন যে আমরা যেটা দেখছি সেটা পুরোটা বাস্তব নয়। সেটা অবশ্য ওনার নিজস্ব যে চরিত্র, উনি যে ওনার যে প্যারানয়েড ক্যারেক্টারিস্টিক্স, তার সঙ্গে একেবারেই মিলে যায়। তো অ্যাডজাস্টমেন্ট টিম বা সমন্বয় সাধক যারা করছে, তারা যা করছে তার যে আমরা যেটা দেখছি তার রেজাল্টটা দেখছি। সম্ভবত হতে পারে যে এই যে আজকে আমরা এখানে বসে ফেসবুক লাইভ করছি, রাকেশ বাবু, সন্তু বাবু পরিচালনা করছেন, আমি অঙ্কিতা, সৃজিত এখানে রয়েছি, এটা হয়তো কেউ একজন ঠিক করে দিয়েছে যেটা আজকে করা যাক। এটা করার হয়তো অন্য কোনো প্রয়োজন আছে। তো সেই রকম আর কি, সে প্রতিবেশী দেশের নতুন স্বাধীনতা হোক বা ক্রুড অয়েলের জন্য ভেনেজুয়েলা হোক। ঠিক, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সৃজিত, দেখা যাচ্ছে তো? তুমি আছো তো, মানে অনলাইন শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো যে আমাদের সবাই চশমা আছে, শুধু আমরা সবসময় সেই চশমাটা বার করি না আর কি, এটা বলে রাখা ভালো। তো এবার মেন কথা হচ্ছে, আমরা তাহলে সন্তু, আমরা কি তাহলে সৃজিতের বইটার দিকে একটুখানি যেতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো। ওনার বইয়ের প্রচ্ছদটা তুমি যদি পারো একবার দেখিয়ে দাও, তারপর হ্যাঁ, উনি একটু বলবেন তাহলে বইটা সম্পর্কে। সৃজিতের মনে হয় এটা মানে দ্বিতীয় বই, প্রথমটা মায়াবন নাকি তার আগে কিছু বেরিয়েছিল কল্প বিশ্ব থেকে? বাপরে, প্রথমটা মায়াবন, তারপর এটা। সৃজিতদার নেটওয়ার্কের হাল বেশ খারাপ। খারাপ। আচ্ছা, আমরা তাহলে বইয়ের প্রচ্ছদটা একটু দেখি। থাকে শুধু অন্ধকার। এটা থাকে শুধু অন্ধকার, এটা একটা লাভক্রাফটীয় গল্প সংকলন। আমাদের এবারে বইমেলায় বেশ কিছু লাভক্রাফটিয়ান গল্প সংকলন বেরোচ্ছে, এটা তার মধ্যে একটি। এই বইতে টোটাল 6টা গল্প রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আত্মজ, তারপরে রয়েছে ইরাবানের পান্থশালা, তারপরে রয়েছে চারক, পৌত্তলিক, লালসা ও ল্যাভেন্ডার, আর অলিক নক্ষত্রের গাথা। এর মধ্যে আমার ধারণা 3টে বা 4টে গল্প বোধহয় আগে প্রকাশিত হয়েছিল, আর 2টো নতুন গল্প একদম নতুন করে লিখে এই বইটা নতুন করে প্রকাশ হচ্ছে কল্প বিশ্ব থেকে। সৃজিত দা আবার চলে গেছে। সৃজিত দা সম্ভবত চলে গেছে। রাকেশ, আমি তাহলে একটু কথা বলে দাও। আমি একটু জাস্ট বলে নিই গল্পটা সম্বন্ধে। এবার মুশকিল হচ্ছে, এটা এমনই বই
যেটা হচ্ছে যে এই পড়ার মধ্যে দিয়ে গল্পটা যে কি বিষয় সেইটা আবিষ্কার করাটাই হচ্ছে মেন গল্পটার বিষয়বস্তু আর কি। তো আমি যদি গল্পগুলো নিয়ে আলোচনা করি তাহলে সেটাই একটা স্পয়লার হয়ে যাবে। তো একটা জিনিস হচ্ছে বলতে পারি, যেটা হচ্ছে যদি কেউ মনে করে যে এই বইটা খুললেই এরকম জন্তু জানোয়ার সব সুর বাগিয়ে তেড়ে আসবে, এরকম একটা কিছু একটা গল্প পড়তে চলেছে, সেটা একেবারেই নয়। এরকম সুর বাগিয়ে জন্তু জানোয়ার তেড়ে আসবে এরকম কোনো গল্প মানে জুরাসিক পার্ক রিলেটেড গল্প একবারেই নয়। এবং লাভক্রাফটের যেটা মূল বাণী, যেটা মানে যেটাকে বেস করে আর কি লাভক্রাফটিয়ান এই জনারটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফিয়ার অফ আননোন, অজানা থেকে যে ব্যাপার হয় যেটা, তো সেইটাকেই বেস করে গল্পগুলো লেখা আর কি। আমি গল্প বলছি মানে এগুলো উপন্যাসিকা বলা যেতে পারে। এইবার ব্যাপার হচ্ছে কি, এই অজানা কোথা থেকে মানে কিসে থেকে অজানা মানে কাকে জানি না আমরা, যেটা একটা মনের ভেতরের কোনো গহীন অন্দর হতে পারে, সেটা কোনো একটা অচেনা ফিজিক্যাল মানে জিওগ্রাফিক্যাল লোকেশন হতে পারে, সেইটা আমাদের যে সৃষ্টিতত্ত্ব যেভাবে বলছে সেইভাবে তার কোনো একটা স্থান হতে পারে, বাঁচা মরার মাঝখানে কোনো একটা স্থান হতে পারে। এইরকম প্রচুর অজানা জিনিস ও এনেছে আর কি গল্পের মধ্যে, যেটা থেকেই ভয়। এবং পুরোটাই বেশিরভাগ গল্পই একটা বিশাল একটা সাইকোলজিক্যাল দ্বন্দ্বের মধ্যে, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প, বা পুরো ভয়টাই বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল ফিয়ার বলা যেতে পারে। এবং সেখানে এই যে একটা মানে দম বন্ধ করা পরিস্থিতি বা কিছু একটা জেনে ফেললো লোক, মানে কিছু একটা রিভিল হলো, এবং সেই রিভিলেশনটা মোটেই স্বস্তিদায়ক নয়, বরঞ্চ আরো বেশি অস্বস্তিদায়ক। এবং সেখান থেকে একটা মানে মানসিক বিকৃতিও তৈরি হতে পারে, এরকম লেভেলের অস্বস্তিদায়ক তো সত্য আর। তো এই জিনিসটাই ওর গল্পে বারবার রিফ্লেক্টেড হয়েছে। মানে গল্পগুলোকে যদি বাঁধতে হয় কোনো একটা সুতো দিয়ে, তাহলে এই থিমটাই হচ্ছে গল্পগুলোর থিম। এবার এক একটা গল্প এক একটা আননোন স্পেসকে অ্যাড্রেস করেছে আর কি, এই হচ্ছে মূল কথা আর কি গল্পগুলো। এবার সৃজিত কি আছে? না, সৃজিতের নেটওয়ার্কের একটু সমস্যার জন্য বোধহয় এই মুহূর্তে নেই। ও আবার ফিরলে আমরা এখানে ওই ফিরলে তার পরে হ্যাঁ বলো। অবর্তমানে জাস্ট এই প্রচ্ছদটা দেখে যে প্রকাশিত একটা গল্প যেটা আমার পড়া আছে সেই হিসেবে আমি বলবো রাকেশের সুরে সুর মিলিয়ে কি, এটা হচ্ছে ওই জন্তুটা না, ওই যে সুরটা দেখা যাচ্ছে, পাঠককে বুঝতে হবে সুরের নিচে, ওই জলের নিচে কি আছে, কি থাকতে পারে। এই যে একদম কি আছে, কি থাকতে পারে, কি হতে পারে, এই ভাবনাটা, সেটার সঙ্গে যদি ভয় থাকে, ভয় এই শব্দটা জুড়ে গিয়ে থাকে শুধু অন্ধকার, আমার মনে হয়। এই প্রচ্ছদটা কে করেছে? এটাও কৌশলী, সুন্দর হয়েছে। মানে অ্যাকচুয়ালি তো ভয়টাকে তো আঁকা যায় না, কিন্তু যেটুকু সিম্বলিজম দিয়ে ওইটাকে করা যায় আর কি, তার মধ্যে আমার মনে হয় এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট লাভক্রাফটিয়ান কভার আমার দেখা। আমার তো মনে হলো এতক্ষণ ধরে প্রচ্ছদটা দেখে যে ওর নিচে আছে এটা কি। হ্যাঁ, এইটাই মানে গল্পগুলোর মধ্যে ওরকম ব্যাপারটাই আছে যে মানে অ্যাট এ সার্টেন প্লেস মানে কেউ যে সেন্টার ক্যারেক্টার সে ডিসকভার করে যে ওয়ান অফ দ্য এমন একটা জায়গায় চলে এসছে বা এমন একটা পরিস্থিতির সামনে চলে এসেছে যেইটা মানে কল্পনাই করেনি এবং জানে না যে কি আছে। এবার যদি সেটাকে জানতে যায়, মানে সে হয়তো কৌতূহল নিবৃত্ত করার জন্য সেইটা পা এগোলো, তারপর বুঝতে পারে যে এগোনোটা ভুল ছিল আর কি। মানে এমন একটা সত্য রিভিল হয়ে যায় তার সামনে, হুইচ ওয়াজ ভেরি স্কেয়ারি আর কি। তো এরকম ভাবে ওই ওরা থাকে অন্ধকারটা অমূলক ভয় যে নয়, সেইটা একটা সেইটাই বারবার রিফ্লেক্ট করেছে। এবং এর সঙ্গে এবার বলতে পারি যে এই লাভক্রাফটের আমাদের আরো দুটো আছে আর কি। রিজু বাবুর একটা বই বেরোচ্ছে এবং পরাগ ভুঁইয়ার একটা বই বেরোচ্ছে, যেইটাও অনেকটা বলতে গেলে কিছুটা লাভক্রাফটিয়ান, মানে কিছু গল্প তো পারফেক্টলি লাভক্রাফটিয়ান হররের একটা এক্সাম্পল। আচ্ছা, বইটার নাম থাকে শুধু অন্ধকার।
থাকে শুধু থাকে অন্ধকার। শুধু অন্ধকার। আচ্ছা, এরপরে আমরা আসবো অঙ্কিতার কাছে। আমরা বরঞ্চ অঙ্কিতার কাছে আসার আগে ওই অদ্রিজ বর্ধনের বইগুলো নিয়ে একটু কথা বলে নিই। না, আসলে আমার আরেকটা নাকি? আছে, আমাকে চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা অঙ্কিতার বইটা নিয়ে আলোচনা করি না। আমরা কি কিছু প্রচ্ছদ কিছু দেখবো নাকি আমরা ডাইরেক্ট? না, প্রচ্ছদ এখনো রিভিল করা আচ্ছা। হয়নি, তো ঠিক আছে, ওটা রিভিল হবে, আমরা ডাইরেক্ট কথাই আচ্ছা বলবো। কথাই বলি তাহলে। হ্যাঁ, একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দাও, ব্যাপারটা কি নিয়ে। ব্যাপারটা কি নিয়ে? অঙ্কিতাকে রিকোয়েস্ট করবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি নিয়ে মানে এটা একটা আমার দিক থেকে অন্তত আমি বলবো এটা একটা সাইকোলজিক্যাল সাইফাই থ্রিলার। গল্পের অনেকটা অংশ জুড়ে মনস্তত্ত্ব আছে, আর গল্পটা মানে পড়লে হয়তো একটা লাভক্রাফটিয়ান ফিল আসতে পারে, কিন্তু আমি কখনোই এটাকে লাভক্রাফটিয়ান হরর বা ওরকম কিছু বলবো না। কসমিক গড আছে বা ওই হিসাবে শুধু এটাকে লাভক্রাফটিয়ান গোত্রে ফেলা যাবে না, সেই হিসাবে এই গল্পে অনেক বেশি সাইফাই এর এলিমেন্ট আছে। আর সবাই তো জানে আমি মিক্সড জনরা মানে লিখতে পছন্দ করি, তো গল্পে যথারীতি আমাদের ভারতবর্ষের এমন কিছু উপকথা লোককথা উঠে এসেছে যেগুলো সাধারণত আমরা আগে কখনো শুনিনি। সেই সমস্ত লোককথাগুলো গল্পের সাথে এত মানে আমি অ্যাকচুয়ালি গল্পটা লিখতে শুরু করেছিলাম যখন 2 বছর 2 আগে। এই গল্পটা আরো ছোট, আরো সংক্ষিপ্ত আকারে আমি লিখেছিলাম আমাদের গল্প বিষয় ম্যাগাজিনের জন্য শারদিয়াতে। তো তখন লেখার সময় আমার মনে হয়েছিল যে এটা বলার অনেক কিছু আছে, কিন্তু মানে একটা শারদিয়া ম্যাগাজিনে ওই অতটুকুনি জায়গায় আর মানে অত কথা বলা যাচ্ছে না। তো পরে যখন সব পাঠকরা বললো যে না, এটা বই হিসাবে বার হোক, এত আরো বড় করে লেখা হোক, তখন যখন আমি আবার লিখতে নিলাম গল্প মানে এই উপন্যাসটাকে, তখন আমার মনে হয়েছে যে এখানে আরো অনেক কথা যেগুলো সেই ছোট পরিসরটায় আমি ধরাতে পারছিলাম না, সেগুলোকে আরো সুন্দর করে বিস্তৃত করে আমার লিখতে সুবিধা হয়েছে। গল্পটা শুরু হয়েছিল লালন ফকিরের বিখ্যাত গান সবাই জানে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তো একদিন আর কি জাস্ট গানটা আমি শুনছিলাম পুজোর আগে আগে, এবং ভাবছিলাম যে কি লিখবো, আমাকে লিখতে হবে গল্প বিষয়ের জন্য একটা গল্প। তখন আমার হঠাৎ মাথায় এলো যে এই যে গানটা, এর একটা খুব মানে একটা খুব সুন্দর ইন্টারপ্রিটেশন আছে, সবাই জানে, যেখানে মানে মানুষের অন্তরাত্মা বা একে খাঁচার ভেতরে অচিন পাখি বলে দেহটাকে খাঁচা হিসাবে করে সাধারণত এই গানটাকে করা হয়, গানের অর্থ বলা হয়। তো তখন আমার মনে হয়েছে যে একটু যদি অন্যরকম ভাবে ভাবা যায় এই গানটাকে, যদি অন্য কোনো আরো গহীন অর্থ থাকে, অন্যরকম আলাদা কেউ একটা আমাদের এই মানে এগুলোকে করে, অথচ কিছু কিছু মানুষ যারা বুঝে যায় সেই গহীন অর্থগুলো, তাহলে কিরকম দাঁড়ায় পরিবেশটা। সত্যি কথা, শুধুমাত্র এই আইডিয়াটা থেকে এই গল্পটার সূত্রপাত, এবং তারপরে ধীরে ধীরে গল্পটা ডানা মেলেছে, পাখা মেলেছে। আর যথারীতি আমার গল্পে যেরকম আমাদের ভারতীয় লোককথা উপকথা বিভিন্ন ছোট ছোট ঠাকুর দেবতা ঢুকে চলে আসে, সেরকম এই গল্পটাতেও ঢুকে চলে এসেছে একইভাবে। আচ্ছা, আমি জানি এখানে এখনো অব্দি পাণ্ডুলিপি হিসাবে রাকেশ দা পড়েছে গল্পটা, আমি সেই জন্য রাকেশ দাকে বলবো তার কেমন লেগেছে একটু শুধু আমাকে বলতে। হ্যাঁ, একটা এবার সাধারণের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, এটা কি কালসন্ধর বা ওই সিরিজের গল্প? এটা হচ্ছে নয়, ঠিক আছে, এটা একেবারেই আলাদা, এটা ওই সিরিজের সাথে কোনো রকম ভাবে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে মেন একটা কথা বলে দেওয়ার। এটা একটা সম্পূর্ণভাবে স্ট্যান্ড অ্যালোন উপন্যাস, মানে ওই এর সঙ্গে সিরিজের সাথে এটার সাথে কোনো মিল নেই, না আছে জগতের মিল না অন্য কিছু। এটা একটা সম্পূর্ণ আলাদা উপন্যাস, এবং এটা একটা স্ট্যান্ড অ্যালোন উপন্যাস। এটার কোন রকম মানে আলাদা করে হওয়ার সেরকম কোনো জায়গা নেই আর কি, কোনো স্পিন অফ বা সিকুয়েল একদমই নয় এটা। হ্যাঁ,
এবার এবার এটাকে ওই যেটা লাভক্রাফটিয়ান না বললেও এটাকে কসমিক হরর বলা যেতে পারে আমার যেমন হয় শেষের হ্যাঁ, মানে শুধুমাত্র কসমিক হরর আছে বলে গল্পটাকে লাভক্রাফটিয়ান বলা বা কসমিক গড আছে বলে গল্পটাকে লাভক্রাফটিয়ান বলাটা আমার ক্ষেত্রে একটু লাগছে, কারণ এখানে লাভক্রাফটিয়ান গড যারা, যে জিনিসটা নিয়ে লিখলে আমরা সাধারণত বলি যে লাভক্রাফটিয়ান আমরা লিখছি, মানে ওই ধরনের স্টোরি লিখছি, সেইটা আয়না মহলের ক্ষেত্রে বলা যাবে না। এখানে যে কসমিক গড আছে বা কসমিক হরর যাই বলি না কেন, সেটা সম্পূর্ণভাবে আমাদের ভারতীয়। মানে আমি এর আগেও যখন লিখেছি অন্যান্য গল্প, আমি চেষ্টা করেছি সবসময় যে আমাদের দর্শন, আমাদের ইতিহাস, তার সাথে বা আমাদের এই কি বলবো রূপকথা, উপকথা, এগুলোর সঙ্গে যেগুলো, যে ধরনের ভয়, যে ধরনের ভগবান যায়, সেই জিনিসগুলো দিয়ে গল্প বানানোর। তো যথারীতি আমি অবভিয়াসলি এটা খুব একটা ব্যাপার, মানে হঠাৎ করে আমি এই আইডিয়াটা খুঁজেও পেয়েছি যে এই গল্পটা এত সুন্দরভাবে তৈরিও হয়েছে জিনিসটা। হ্যাঁ, এখানে আমি একটা যেটা আমার আমি যেটা পড়েছি, আমি একেবারেই কোনো রকম স্পয়লার দিতে চাইছি না, কিন্তু এখানে একটা দু তিনটে খুব আলাদা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে এক্ষুনি যেটা উনি বললেন, যেটা হচ্ছে বাংলার ওই যে লালনের গান থেকে হচ্ছে। তো এখানকার যে ওই সুফিজম বা এদের মিস্টিসিজম নানা রকম যেগুলো আছে, বাউল তত্ত্ব, এটার মধ্যে যে দর্শনটা আছে সেইটাকে এক্সপ্লোর করতে করতে একটা জায়গায় গিয়ে সেটা একটা সায়েন্স ফিকশনে পরিণত হচ্ছে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা যেতে পারে। যেমন অনেক সময় হয় কি আমরা প্রচুর সায়েন্স ফিকশন পড়ি, যেটা মনে হয় কি একটা আমেরিকান সায়েন্স ফিকশন থেকে আইডিয়া গুলোকে নিয়ে একটা লেখা হয়েছে, কিন্তু এইটা সেরকম ভাবে একদম মনে হবে না। আমরা অনেক ফ্যান্টাসিও এমন পড়ি যেগুলো মনে হয় যে সেই সম্পূর্ণভাবে পাশ্চাত্যের একটা যে সেই ড্রাগন উড়ে আসছে, মানে আমি সেই হিসাবে বলছি না ড্রাগন উড়ে আসছে, আমরা গেম অফ থ্রোনস থেকে এত বেশি সবাই ড্রাগন নিয়ে মাথামাথি করছি। তো মানে ওই আর কি, সেটা দেখলে মনে হয় যেন পাশ্চাত্যের গল্প বা পাশ্চাত্যের দর্শন। সেখানের থেকে অবশ্যই আয়নামহল অন্যরকম আর কি, একেবারেই আলাদা। এবং এটার স্টার্টই হচ্ছে বাংলায়, কিন্তু শেষ বাংলায় হচ্ছে না, একটু মানে বাইরে চলে যাচ্ছে। কিন্তু পুরোপুরি ভারতীয়। হ্যাঁ, পুরোপুরি ভারতীয়। এবং 2 নম্বর ভারতবর্ষের বাইরে পা রাখেনি। হ্যাঁ, আর 2 নম্বর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সায়েন্সের ব্যাপারটা এখানে তুচ্ছ। এখানে সায়েন্সটা মানে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সেখানেও সেই একটা কসমিক হররের যেটা রিভিলেশন আছে, মানে এমন একটা সত্য, এমন একটা তথ্য যেটা জানার পর মনে হয় যে এটা না জানাই ভালো ছিল, এবং জানার পর যেন মনে হচ্ছে একটা এমন লেভেলের একটা ভয় বা এমন লেভেলের একটা পরিস্থিতির তুমি পরিস্থিতির জন্য অপেক্ষা করছো, যেটা আলটিমেটলি ম্যাডেনিং আর কি। ম্যাডেনিং মানে মানসিক বিকৃতি এনে দিচ্ছে, এরকম টাইপের একটা ভয় আর কি। এই জিনিসটা শেষে গিয়ে প্রকাশিত হচ্ছে, কিন্তু তার মাঝখানে কিন্তু অ্যাডভেঞ্চার আছে, এবং তার মাঝখানে কিছু এমন পাস্ট হিস্ট্রির ফ্ল্যাশব্যাক আছে যেগুলো স্টোরিটাকে কি বলে মানে নানা রকম এলিমেন্ট জুগিয়েছে শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য। মানে কিছু হিস্টোরিক্যাল অকাল্ট প্র্যাকটিসেস এটসেট্রা এগুলো আছে। তার মানে এখানে ওই অকাল্ট প্র্যাকটিসটা কিছুটা আছে আর কি। তো যারা গল্পটা হিসেবে যারা গল্প বিশ্বের ম্যাগাজিনে পড়েছে, ওইখানেই হচ্ছে একটা ব্যাপার যে আমরা বলি যে হিস্টোরিক্যাল অনেক ধরনের প্র্যাকটিসকে আমরা জাস্ট একটা অকাল্ট প্র্যাকটিস বা ওরকম দেখিয়ে দিই যে ওটা তো জাস্ট মানে ভগবানের উদ্দেশ্যে ওরকম একখানা করছে উপাচার সাজিয়ে। কিন্তু অনেক সময় মানে আমি এই গল্পটাতে সেটাই দেখাতে চেয়েছি যে সেইগুলোর মধ্যেও হয়তো কোথাও এমন একটা কিছু লুকিয়ে আছে, এমন একটা জ্ঞান লুকিয়ে আছে যে জ্ঞানটা এই গল্পে একদম আধুনিক যুগে এসে সব মানে মানুষজন বুঝতে পারছে, কিন্তু সেই প্রাচীন আদিবাসীরাও তাদেরও সেই জ্ঞানটা ছিল, তারা হয়তো সেটাকে সেই অর্থে জ্ঞান হিসাবে তারা বুঝতে পারেনি, কিন্তু তারা জানতো, তাদের কাছে সেই জ্ঞানটা অবশ্যই ছিল। এই গল্পে অন্তত মানে এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। শুধুই সেটা একটা অকাল্ট মানে ট্রোপ বা অকাল্ট কার্যকলাপ সেরকম ভাবে আর কি
আসেনি। কাইন্ড অফ লস্ট নলেজ বলা যেতে পারে, লস্ট নলেজ টাইপের একটা কাইন্ড অফ লস্ট নলেজ বলা যেতে পারে ব্যাপারটাকে। একদম। আচ্ছা, আমার একটা বড় কনফিউশন দর্শকদের কাছে আসতে পারে যে যারা গল্পটা পড়েছে তারা কি ভাবতে পারে যে বইটা না কিনলেও চলবে? এবার এইটা কি বলবো আমি আর, মানে আগে যে গল্পটা ছিল, যে গল্পটা শারদিয়াতে বেরিয়েছিল, তার থেকে অন্তত 2.5 গুণ কলেবরে বেড়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মানে, এবার বাকিটা তো অবশ্যই পাঠকদের বিচার, তারা কি করবে, কিনবে কি কিনবে না। কিন্তু মানে এতটাই গল্পের বেড়েছে, এমন নয় যে আমি শুধুই কিছু বাক্যবন্ধ চেঞ্জ করে বা সামান্য কিছু মানে সিচুয়েশনাল মানে এলিমেন্ট চেঞ্জ করে আমি গল্প বাড়িয়ে দিয়েছি, এরকম ব্যাপার তো অবশ্যই না। অ্যাকচুয়ালি আগের পরিসরে যেটা হয়েছিল, গল্পটা ঠিক হাত পা মেলতে পারছিল না, অতি মানে সংক্ষিপ্ত আকারে আমাকে মানে অনেক ঘটনাই বাদ দিয়ে জাস্ট মানে সেই পর্দা টেনে দেওয়া টাইপের, মানে হাফ টাইমে পর্দা টেনে দেওয়া টাইপের অবস্থা আমাকে করতে হয়েছিল। তো এখানে যেটা হয়েছে যে গল্পগুলো আরো এক্সট্রা লেখা হয়েছে এবং যে ঘটনাগুলো ঘটেছে এক এক করে, সেটা মানে শুধুমাত্র ঘটেছে গল্প বাড়ানোর জন্য ঘটেছে এরকম না, মানে প্রত্যেকটা ঘটনার এই যে শেষ যে ব্যাপারটা, যেখানে ক্লাইম্যাক্স বলো বা যাই বলো, সেই জিনিসটাতে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবে, মানে সেই জায়গাটার জন্যই ঘটেছে। এবং আর গল্পের যে মূল সুর, মূল যে কথাগুলো আমি ছিল আর কি, সেইখানে এটাকে রাখতে গিয়েই আমার এই বললাম যে আগে আমার হাত পা মেলার জায়গা ছিল না, তো যখন সবাই বললো যে আচ্ছা ঠিক আছে আমরা বড় সড়ো করে বই বার করবো, তখন আমি হাত পা ছড়িয়ে খানিকটা সাঁতার কাটতে পেরেছি এই কনসেপ্টটার মধ্যে যথারীতি। আমার বক্তব্য যেটা মানে অ্যাজ এ পাঠক হিসাবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে, যেমন হয় না যে কেউ একটা আজকে ঠেলাগাড়ি করে কচুরি বিক্রি করতে আসতো, সে একটা দোকান, পাকা দোকান বানিয়েছে আর কি। মানে পুরো যে ক্লাইম্যাক্সের দিকে গল্পটা গেছে সেটাকে দৃঢ়তা দিয়েছে হচ্ছে বাকি যে স্টোরিগুলো তুমি বানিয়েছো, এদিক ওদিক থেকে যে স্টোরি বিল্ড করেছো তুমি, একটা বিশাল বড় একটা পরিসরে গল্পটা বেড়েছে আর কি। মানে সেটা নট অনলি অ্যান ইভেন্ট, নাও ইট হ্যাজ বিকাম এ হিস্টোরি অর ইট হ্যাজ বিকাম এ কি বলবো, মানে একটা পুরো একটা ইভেন্ট বলা যেতে পারে, যেটা অনেক সময় থেকে অনেক যুগ ধরে এইটার গঠনটা চলে আসছে। এই ব্যাপারটা যদি না চলতো তাহলে হয়তো ওই জিনিসটাই ওই আগের গল্পে এত ছোট পরিসরে ছিল যে জিনিসটা বোঝাই যাচ্ছিল না, মানে আমি জাস্ট আমাকে ওটা ছুঁয়ে চলে আসতে হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে এখন আর কি ঘটনাগুলো ওইভাবে বিস্তার লাভ করেছে যে যেখানে বোঝা যায় আর লার্জ স্কেল, এটা এবং আলটিমেট ওই তো আলটিমেট ক্লাইম্যাক্সটা তো লার্জ স্কেলে, তো গল্পের শুধু ওই ছুঁয়ে ছুঁয়ে চলে এলে তো ঠিক ভালো বোঝায় না, মানে দেখায়ও না। সেই জন্য এখন আগের ঘটনাগুলো লার্জ একটুখানি হলে তবেই ক্লাইম্যাক্সটার ইম্প্যাক্টটা ভালো খোলে। আমার বক্তব্য যে যারা গল্পটা পড়েনি অনলাইনে তারা আর গল্পটা পড়ে না, তারা ডাইরেক্ট বইটাই পড়ে। রুদ্রবাবু কিছু একটা বলছেন। রুদ্রবাবু এটা বলতে পারি যে শারদিয়ায় বেরোনো গল্পটা হচ্ছে এই উপন্যাসের ব্লাড পেছনে লেখা ছিল সামান্য, এবার আমি উপন্যাসটা পড়বো। বলা যেতে পারে যেটা আমার যেন মনে হচ্ছে শুনে, ওই গল্পটা যেটা ছিল সেটা বেসিক্যালি ব্লাড প্রেসি, মানে অনেক পরিণত হয়েছে। সামারি করতাম টেনে এটা পড়ে গল্পটা। হ্যাঁ, আসলে ওই গল্পটা পড়লে জাস্ট মানে কি বলবো, মানে ওই জগৎটা বা ওই সিচুয়েশনটা, আমি যে জিনিসটা ভেবেছি সেটাকে জাস্ট ছোঁয়া যায় টাইপের। আর এখন আয়নামহল পড়লে, মানে আমি তো সন্তুকে বলছিলাম এটা ঠিক আয়নামহল না, এটা আয়নামহল 2.0, মানে সেরকম করে নামটা হলে আরো যেন ঠিকঠাক হতো, বাট সেটা তো সম্ভব না। আগের গল্পটাই মানে আমার আগের প্রোটাগনিস্টই এখানে সেম প্রোটাগনিস্ট, আগের যেভাবে গল্প হয়েছে সেইভাবেই গল্প এগিয়েছে। কিন্তু
সেই গল্পটার থেকে এই গল্পটা অনেকাংশে আলাদা, অনেকাংশে মানে অনেকাংশেই। সেটা একমাত্র মানে পাঠকই এখন বিচার করবে। আমি তো বলবো আগে আয়নামহল এই এই বইটা পড়ে তারপরে ওই সংক্ষিপ্ত গল্পটাও পড়ে পাঠক আমাকে রিভিউ দিক, তারপর কিরকম মানে বোঝা যাবে যে কোনটা কি। মানে আমি একটা লাস্ট লাইন অ্যাড করছি, যেটা হচ্ছে গিয়ে মানে এখানে একটা বিশাল একটা ব্যাক স্টোরি আছে, যেইটা না হলে হয়তো শেষের দিকটা অতটা বেশি ইয়ে হতো না আর কি, এনজয়েবল হতো না। যে একটা স্কেরি একটা ব্যাক স্টোরি আছে, সেইটা বিশাল বড় লেভেলে কাজ করেছে আর কি সেইটা। আর একটা লাস্ট লাইন আমি যদি বলতে চাই তাহলে, হ্যাঁ, আগে আগে হল ছিল, এটা এখন মহল হয়েছে। এইটা রাগেশ এটা দারুণ একদম বলেছে। ঠিকঠাক বলেছে। আচ্ছা, এবার সন্তুদা প্রশ্ন করবে। হ্যাঁ, না, আমার প্রশ্ন হচ্ছে আগে তো লিখেছিল প্রায় 2 বছর আগে শারদিয়াতে, তো এখন লিখতে গিয়ে কতটা আরো পরিশ্রম করতে হলো এই গল্পটা লিখতে? ও সেটা তো মানে আলাদাই ব্যাপার, আলাদাই কি বলবো কারণ যে ঘটনাগুলো এখন বেড়েছে, সব থেকে বড় কথা আমি যে জিনিসগুলো আমি সবসময় ভাবি যে আমি যখন আগের বার গল্পটা লিখেছিলাম তখন যেমন লালনের গানটা আমি একটা কি বলবো মেন সুতো হিসাবে গল্পটাতে ব্যবহার করেছিলাম, তেমনি এখন সেইটার সঙ্গে সঙ্গে মানে আরো কিছু সুতোর বুনট গল্পটাতে ঢুকেছে। এবং পরিশ্রম বলতে প্রত্যেকটা 8খানা পর্ব আছে, সেই 8খানা এতে আপনার লালনের যে পদ আছে সেই পদের হিসাবে অ্যাকচুয়ালি পুরো গল্পটা ভাঙা। তো 8খানা এতে প্রায় মানে ওরকমই 8খানার কাছে আর কি ব্যাক স্টোরি যোগ হয়েছে। তো সেই ব্যাক স্টোরি গুলো লিখতে গিয়ে জানি না মানে সেটা পাঠকই মানে পড়লে খানিকটা বলবেন মানে তারা যে মানে কিরকম ভালো লাগছে। এবার পাঠকের ভালো লাগার উপরেই পরিশ্রম মানে তার সার্থকতা, মানে শুধু শুধু আমি বলবো আমি 4টে ডাম্বেল তুলেছি তাহলে তো সেটা হলো না। তবে আমি আমার যেখানে স্যাটিসফ্যাকশন সেখানে হচ্ছে আমি যে উপকথা বা লোককথা যে ভারতীয় এগুলো নিয়ে আমি কাজ করতে চাই, বা আমি সাইফাই হোক ফ্যান্টাসি হোক তাতে আমি যে মানে এই বাংলার যে একটা মানে এটা যে আমি মানে প্রাচীন এগুলোকে আমি যে তুলে ধরতে চাই এই গল্পটাতে আমি সেটা কমপ্লিটলি করতে পেরেছি। মানে অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত গল্পটা আমি সেটা করতে পারিনি কারণ ওই একই সমস্যা ছিল, অতটা আমি স্পেস পাইনি, কিন্তু এই গল্পটাতে আমি মন খুলে এখন কাজটা করতে পেরেছি, যেটা আমার কাছে অন্তত খুব স্যাটিসফাইড লেগেছে। এই আর কি। আশা করা যায় সব পাঠকদেরই ভালো লাগবে। আচ্ছা, সাহেববাবু কি বলছেন? সাহেববাবু বলছেন এখন আর মুখরোচক ভাজা নয়, ভিড় আছে বানানো ক্ষীর, জমে ক্ষীর হয়ে গেছে। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি আর একটা বইয়ের কথা বলবো, এটা কদিন আগেই আমাদের প্রকাশিত হয়েছে, অদৃশ বাবুর একটা নতুন বই। তো বইটার কভারটা আমি রিলিজ করছি আগে। এই কভারটাও আপনার বানিয়েছেন শিল্পী কৌশালী পাল। আচ্ছা আমি এটাও বলে দিই, আয়নামহলের কভারটাও পৌশালী বানাচ্ছে, মানে বানিয়েছে কিন্তু এখনো অব্দি হওয়া না হওয়ার জন্য আর কি রিলিজ করা যায়নি ওটাকে ঠিকঠাক। যাক পৌশালী অ্যাকচুয়ালি পৌশালী যা অসাধারণ অসাধারণ কভার বানাচ্ছে, আমাদের এই আড্ডাটাতে আজকে পৌশালীকে খুব দরকার ছিল। আসবে। আচ্ছা, আমাদের সেই বিষয়ে একটা পরিকল্পনা আছে না, সেইটা আমরা জানাবো আর কি। প্রচ্ছদ নিয়ে একটা আলাদা সেগমেন্টের আমাদের একটা খুবই ভালো, খুবই ভালো।
হ্যাঁ, কোনোভাবে প্রচ্ছদটা আমি আপলোড করতে পারছি না, চেষ্টা করছি। এই বইটার নাম হচ্ছে নরবানরের গ্রহে, এবং এই বইটা অ্যাকচুয়ালি রয়েছে 5টা বোধহয় গল্প রয়েছে টোটাল। আচ্ছা, এক সেকেন্ড, আরেকবার ট্রাই করি প্রচ্ছদটা রিলিজ করার। অনেক সময় কিছু কিছু ফাইল না আপলোড হতে চায় না। নরবানরের গ্রহে মানে ওই গল্পটা তো, মানে যেটা আমরা এপস এর সিনেমা, যেটা প্ল্যানেট অফ দ্য এপস, শুধু একটা না, ওটার মধ্যে আরো অনেক, ওইটা নিয়ে আরো কিছু গল্প আছে। অদৃশ বাবুর অনুবাদ যখন, তখন তো হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করছি যদি পারি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করলে ভালো সেক্ষেত্রে। হ্যাঁ, ওটাই আমি চেষ্টা করছি। এটা কি দেখা যাচ্ছে আদৌ স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, কভারটা সত্যিই দুর্দান্ত করেছে কৌশলী। তো যারা অলরেডি হাতে নিয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে কভারটার। তো এই বইটায় এটা হচ্ছে প্ল্যানেট অফ দি এপস এর একটা বাংলা অনুবাদ। অবশ্যই বেশ কিছু, মানে এটা অরিজিনালি বেরিয়েছিল কিশোর জ্ঞান বিজ্ঞানে, সম্ভবত 1984 বা 85 সালে। তারপরে এটা আপনার সম্ভবত কোনো একটা প্রকাশনা থেকেও বেরিয়েছিল সেই সময়, ফ্যান্টাস্টিক বা কিছু। তো কল্প বিশ্ব এটাকে মোটামুটি উদ্ধার করে এনেছে আপনাদের সামনে। তো এই বইতে প্ল্যানেট অফ দি এপস এর একটা অনুবাদ রয়েছে, এটাই সবচেয়ে বড় উপন্যাস এই বইয়ের। এর সাথে আরো একটা উপন্যাস রয়েছে, ছোট উপন্যাস, মৃত্যু গ্রহ বলে, ডেথ প্ল্যানেট। আরো 3টে বোধহয় ছোট গল্প রয়েছে। তো আশা করছি এই বইটা আপনাদের সবাইকারই ভালো লাগবে। এটা এবারে বইমেলায় বেরোচ্ছে গল্প বিশ্ব থেকে। দুর্দান্ত প্রচ্ছদ, লেজেন্ডারি গল্প প্ল্যানেট অফ দ্য এপস। তার সাথে এটা যে অদৃশ বাবুর অনুবাদ ছিল সেটাই আমরা কেউ জানতাম না। সেটা ঠিকই। তো আমরা তো অদৃশ বাবুর প্রচুর গল্প এক এক করে মানে বের করার চেষ্টা করছি। উনি এত লিখে গেছেন এক সময়, তো সেগুলোকে সঠিকভাবে সম্পাদনা করে বের করা আমাদের কাছে একটা সত্যিই বড় চ্যালেঞ্জ যাকে বলে। তো দেখা যাক, আরো প্রচুর বইয়ের পরিকল্পনা আছে, এক এক করে বেরোবে। প্রচ্ছদটা বন্ধ। সৃজিত আজকে আসতে পারলো না, সম্ভবত ইন্টারনেটের স্পিডটা খুবই বোধহয় সমস্যা করেছে। তো আমরা প্রায় রুদ্রবাবুর কথা ঠিক শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলছি। সৃজিত বাবু আরেকবার এসেছিলেন, আমার মনে হলো যে এবার মানে তখন আচ্ছা, তারপর দেখলাম লগ আউট হয়ে গেল। হ্যাঁ, ইন্টারনেটের স্পিডটা। তো রাকেশ, তোমার আর কোনো প্রশ্ন আছে? আদারওয়াইজ আজকের মতো বোধহয় র‍্যাপ আপ করে ফেলবো আমরা। না, আমার সেরকম আর কোনো প্রশ্ন নেই। অঙ্কিত আর কি আর কিছু বলার থাকলে বলতে পারো। আরো কভার উন্মোচনের আছে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। না, আজকের মতো কোন কভারটা বলো, কোন কভারটা? ওই আরেকটা ছিল না অদৃশ বর্ধনের আরেকটা, ওই জ্ঞান কি জানো একটা, যেটা মানে যেটা প্রকাশিত হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা পুজোর পরেই যে বইটা বেরিয়েছিল ওটাও আমাদের পুজোর পরেই বেরিয়েছিল, রিলিজের হ্যাঁ, মধ্যেই রয়েছে। হ্যাঁ, ওটা একবার দেখিয়ে দেওয়া যাক বাকিদের সবাইকে। ওটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের বাইরে। এটা ট্রাই করে দেখছি। এটার বিষয়টা তুমি একটু বলে দাও। এটা মেনলি বলা যেতে পারে যে আমাদের যে মানে আমাদের আমরা প্রচুর রকমের কি বলবো, মানে বিভিন্ন টাইপের খবর মাঝে মাঝে আসে যে হিমালয়ে হয়তো কোথাও ইয়েতির ছাপ পাওয়া গেল, বা কোনো একটা লেকের মধ্যে একটা ভয়ঙ্কর দানব ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ সেটা দেখেছে হয়তো সকালবেলা, বা ধরো লকনেস কোথাও মনস্টার। মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে, তারপর কোথাও তোমার আকাশে বিভিন্ন টাইপের প্লেন দেখা যাচ্ছে। এইসব মানে নিয়েও বিভিন্ন পার্ট, মানে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, এইসব নিয়ে এইটা অদ্রিজবাবু নিজের ভাষায় মোটামুটি একটা লিখেছিলেন আর কি, যে সত্যি কি আছে এরকম কিছু, এরকম ঘটনা কি আদৌ ঘটেছে নাকি এগুলো কুসংস্কার, এই নিয়ে মেনলি বইটার বলবো বইটার টপিক। এটা এটা নন ফিকশন বই, কারেক্ট। আমি প্রচ্ছদটা দেওয়ার চেষ্টা করছি, জানি না হবে কিনা। হ্যাঁ, প্রচ্ছদটা এসেছে, আগেরটায় কিছু সমস্যা হচ্ছিল। তো এইটার প্রচ্ছদ কৌশালীরই করা, কৌশালী পাল। তো খুবই সুন্দর প্রচ্ছদ, যারা অলরেডি হাতে পেয়েছেন জানেন। মানে পৌশালী এবারে যা সব করেছে, মানে কিছু আর বলার নেই। একদম একদম। একদম। অনেক ধন্যবাদ সাহেব বাবু আমাদের সাথে থাকার জন্য। অনেকেই আজকে আমাদের সাথে আমাদের আলোচনায় ছিলেন, লাইভে মাঝে মাঝে প্রশ্ন করেছেন, লাইভে এসেছেন। তো আমি আজকের মতো র্যাপ আপ করছি। আমাদের সকল পাঠক এবং সঞ্চালক রাকেশকে ধন্যবাদ জানাই। তো সবাইকার সাথে দেখা হবে এবং নতুন বইগুলোর সাথেও দেখা হবে। আমাদের বইমেলায় আমাদের স্টলের নাম্বার হচ্ছে 519, এটা 9 নম্বর গেটের খুবই কাছে। তো আশা করছি আপনাদের সবাইকার সাথে বইমেলায় দেখা হবে আমাদের। ধন্যবাদ, আজকের মতো শেষ করলাম।